সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন, আর এই আয়োজনে আমাদের সাথে আজকে স্টুডিওতে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ। শেখ ফজলুল করিম মারুফ, আপনাকে ভিওডি বাংলার স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকেও স্বাগতম এবং দর্শকদেরকেও শুভেচ্ছা এবং স্বাগত। আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রে অর্থাৎ জাতিসংঘের যে সাধারণ অধিবেশন, সেখানে যোগ দিতে গেছেন প্রধান উপদেষ্টা। সেই সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন, পাশাপাশি তিনি আরও কিছু দ্বিপাক্ষিক বৈঠক ইতিমধ্যে করে ফেলেছেন বিভিন্ন 4টি দেশের প্রতিনিধিদের সঙ্গে, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানদের সাথে। এর আগে আমরা দেখলাম যে সেখানে একটি প্রতিনিধি দল গেছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সেখানে হেনস্থা করা হয়েছে। সরকারি প্রোটোকল এবং সরকারি একজন কর্মকর্তা আমরা সেখানে দেখলাম যে এমবাসির কর্মকর্তা, তিনি ওখানে নিযুক্ত নন, কিন্তু তিনি উপস্থিত। যে বিষয়টি এখন গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে আসলে তিনি কিভাবে ওখানে গেলেন, আর সরকারের এই যে মিসম্যানেজমেন্ট, এটি কেন হলো, আসলে এই দায় কার? দেখেন, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আমাদের পার্টির থেকে খুব স্পষ্ট করে বলছি। আমরা বলছি যে এটা একটা পুরো ব্যবস্থাপনাটাই, আয়োজনটাই বিভ্রান্তকর এবং অদূরদর্শী। দেখেন, প্রথমত কয়েকটা বিষয়। একটা হলো যে তিনি গেলেন জাতিসংঘে, তিনি 3টা দলের প্রতিনিধি নিয়ে গেলেন। এর মানে কি? এর মানে হলো নির্বাচনের আগেই তারা একটা আভাস দিতে চাইলেন যে আগামীতে এই 3 দল ক্ষমতায় আসছে। কারণ এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে খুব বড় ধরনের সমস্যা। আপনি জানেন যে এটা কিন্তু মনস্তত্ত্বের উপর করে, এটা মনস্তত্ত্বের উপরে নির্ভর করে। এখন যখন সারা বাংলাদেশের জনপ্রশাসন নেতৃবৃন্দ দেখবেন, কর্মকর্তারা, যে 3টা দলকে সরকার আগের থেকে সরকারি দল হিসেবে ট্রিট করতেছেন, নির্বাচনের মাঠে এর কিন্তু একটা প্রভাব ফেলবে। এটা তারা করলেন, কেন করলেন তার কোনো যৌক্তিক জবাব নাই। তারা নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যে অব্যবস্থাপনাটা হইল, তারা পরে ব্যাখ্যা দিয়েছেন যে তারা অনুরোধ করছেন, তাদের ঢুকতে দেয় নাই। এখন বাংলাদেশের রাষ্ট্রীয় অনুরোধ একটা এই কি বলে বিমানবন্দরের কর্তৃপক্ষ রাখে না। তো সব মিলাইয়া একটা হযবরল অবস্থা। এবং একটা কথা আমরা বারবার বলে আসছি যে 5 আগস্টের পরে জনপ্রশাসনে একটা বড় ধরনের পরিবর্তন আনেন, সেটা তারা কিন্তু আনে নাই। আপনাদের কাছে বাইরে গিয়ে এর আগে আসিফ নজরুল সাহেব হেনস্থার শিকার হয়েছে, মাহফুজ আলম ভাই হেনস্থার শিকার হয়েছে, এখন এরা হইলেন। তো এটা আসলে সরকারের চূড়ান্ত রকম অদূরদর্শিতা। প্রথম অদূরদর্শিতা হলো আওয়ামী লীগের পতনের পরে আওয়ামী লীগকে আসলে কিভাবে বিবেচনা করা হবে, এই সরকারের চরিত্র আসলে কি হবে, এই জায়গাটা তো বড় ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে। আমরা বারংবার বলে আসছে যে আওয়ামী লীগ কোনো পথভ্রষ্ট রাজনৈতিক দল না, আওয়ামী লীগ একটা মাফিয়া দল। তারা মাফিয়াদের মতো করেই পুরো দেশটাকে ধ্বংস করার জন্য, লুটেপুটে খাওয়ার জন্য সিস্টেম ডেভেলপ করছিল, পদে পদে জায়গায় জায়গায়। এইটাকে একেবারে ঝেড়ে মুছে পরিষ্কার করে একটা বৈপ্লবী সরকার গঠন করেন। তা করেন নাই। ফল যা হওয়ার তা হয়েছে। আজকে সারা বিশ্বের প্রত্যেকটা দূতাবাসেই এমন এমন কর্মকর্তা আছেন যারা আওয়ামী লীগের উদ্দেশ্যকে তারা সফল করার জন্য কাজ করছেন। এখন তিনি অনেকগুলো দ্বিপাক্ষিক বৈঠক করছেন, জাতিসংঘে অনেক বক্তব্য দিবেন। আসলে কি বলছেন সেটা নিয়েও কোনো পরিষ্কার বার্তা আমরা জানি না। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলেছি যে বাংলাদেশের যে গণতান্ত্রিক যাত্রা, সেটা নিয়ে তুলে ধরেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে তুলে ধরেন, একই সাথে সাথে ফিলিস্তিন নিয়ে একটা জোরাল অবস্থান নেন, ভারতে যে মুসলমানদের উপরে বা সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে তার পক্ষে তুলে ধরেন। এখন তিনি দ্বিপাক্ষিক বৈঠক করছেন, কি আলাপ করছেন আমরা জানি না। তিনি হয়তো ব্যবসা বাণিজ্য আলাপ করছেন, কিন্তু বাংলাদেশে কিন্তু বৈদেশিক ঋণ বলেন আর বৈদেশিক ইনভেস্টমেন্ট বলেন, কোনটা কিন্তু বেশি আসে নাই। অথচ আমরা ডক্টর ইউনূস সাহেবের অনেক জনপ্রিয়তার কথা জানি, কিন্তু সেগুলো আসলে ফল আমাদেরকে দিচ্ছে না। আমরা বলেছি যে টাকাগুলো পাচার হয়ে গেছে, সেটা বিদেশে পাচার হয়েছে, বহির্দেশের কাছে। সেই টাকাগুলো উদ্ধারের কোনো আয়োজন কিন্তু এখনো হয়নি। আওয়ামী লীগ নিয়ে তারা বাইরে পালায় আছে। ধরেন ভারতের সাথে না সম্পর্ক খুব ভালো না, কিন্তু অন্যান্য দেশে তারা পালায় আছেন। তাদেরকে কি আমরা আসলে আনতে পারতেছি, তাদেরকে আমরা কি নিবৃত্ত করতে পারতেছি বাংলাদেশ বিরোধী চক্রান্ত থেকে? পারিনি। তো আমার মনে হয় কি, কথাটা আজকে বলতে হয়তো একটু রূঢ় শোনাবে, যে ডক্টর ইউনূস সাহেবের অনেক বেশি গ্রহণযোগ্যতা, কিন্তু সত্যিকার অর্থে সেই গ্রহণযোগ্যতা বাংলাদেশের পক্ষে খুব বেশি কাজে লাগছে না। রাষ্ট্র পরিচালনায় কাজে লাগছে না, রাষ্ট্র পরিচালনা বাংলাদেশের পক্ষে কাজে লাগছে না। এখানে অনেক অব্যবস্থাপনা, অনেক অদূরদর্শিতা আমরা দেখছি, এগুলো তো দেখছি। তো একের পর এক দেখছি, কিন্তু একটু সমাধান হচ্ছে না, এগুলোর তো কোনো সমাধান হওয়ার। এর আগে আপনি বলছিলেন যে এর আগে 2জন উপদেষ্টার উপর হামলা হয়েছে। এরকম পরিস্থিতিতে কিভাবে এরকম একটা অব্যবস্থাপনা হয়? এখানে আমাদের বড় প্রশ্ন কি, দেখেন বিদেশে 1-2জন নেতৃবৃন্দ যাচ্ছেন, তাদের নিরাপত্তা এই প্রশাসন দিতে পারছে না। এই আগামী নির্বাচনে কি হবে? আমাদের জাতীয় নেতারা একেবারে মাঠে ঘাটে, সেই প্রশ্ন তো আসতেই পারে। তাদের নিরাপত্তা প্রশ্ন তো আসবে, কি দেবে? এখন
এই সরকার আসলে যারা আছেন, সত্য কথা হলো ডক্টর ইউনূস সাহেব তিনি ফ্যাসিস্ট আমলে এক ধরনের ঝুঁকিতে ছিলেন। এর বাইরে আসিফ নজরুল স্যার শেষ দিকে কিছু ঝুঁকিতে ছিলেন। বাকি একজনও কিন্তু গত আওয়ামী লীগ সরকারের আমলে তারা কোনো ঝুঁকিতে ছিল না, সবাই কিন্তু ভালো অবস্থানে ছিল। ফলে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে তারা ওইভাবে মানে বুঝতে পারে নাই। বুঝতে না পারার কারণে রাষ্ট্র পরিচালনা ব্যর্থ হচ্ছেন। যে কজন আছেন, একজন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই, কয়েকজন আছেন সচিব, সচিব হচ্ছে পররাষ্ট্র সচিব, বাকিরা হইলেন সব সুশীল। এখন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে দমন করার জন্য সুশীলপনা দিয়ে আসলে হয় না। আমরা 5 আগস্টের পরে একটা সুশীলপনার খপ্পরে পড়ছি। এই সুশীলপনার খপ্পর থেকে বের হইতে না পারার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এখন এই সুশীলপনা থেকে বের হইতে হবে, সেটা আমি জানি না এরা পারবে কিনা। নির্বাচনের আগে এই সুশীলপনা বা এই উপদেষ্টা পরিষদ বা এই সরকারের খপ্পর থেকে কিভাবে বের হবেন, এটা আসলে আমরা আসলে খুবই মানে আশাহত। দেখেন এত রক্ত পরে জুলাই হইলো, আমি একটু আগে কথা বলছিলাম আপনাদের সাংবাদিকদের সাথে, কি পরিমাণ রক্ত যে আমি দেখছি। আমি যাত্রাবাড়িতে কাজ করছি, আমি একটা হসপিটাল জব করি, শেষ দিকে আমি ভাই রক্ত মুছতে পারতাম না নিচে। আমি যখন হেঁটে যাইতাম আমার রক্ত হয়ে যেত, দোতলা পর্যন্ত রক্তে ছাপ উঠে যেত। এত রক্তের পরেও আজকে জুলাই সনদ করা যাচ্ছে না। জুলাই সনদের আইনি ভিত্তি কি হবে সেটা এখন নিশ্চিত করা যাচ্ছে না। ফ্যাসিস্টের বিচার 2-4 জন 10-15 জনকে বিচারের আওতা আনা হয়েছে, অথচ আমার এলাকায় আমি খুনি চিনি, আপনার এলাকায় আপনি খুনি চিনেন, প্রত্যেকটা ইউনিয়নে, থানায়, উপজেলায় আওয়ামী লীগের খুনিরা আছে, তাদের বিরুদ্ধে কোনো বিচারের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এই যখন সামগ্রিক পরিস্থিতি, তখন আসলে আমাদের আশাহত হতে হয়। এবং বিশেষ করে এই সরকারের যে নিয়ন্ত্রণের জায়গাটা, প্রধান উপদেষ্টার সফর, এটা তো সর্বাধিক গুরুত্বপূর্ণ একটা সফর, অগ্রাধিকার প্রাপ্ত সফর। সেই সফরে যদি এই পরিমাণ অব্যবস্থাপনা হয়, তা আগামী নির্বাচনের দেশ কই যাবে আমার তো ভাবতেই অবাক লাগে, আমরা আশঙ্কিত হই। ফলে আমরা জানি না যে আগামীতে কি হবে, কিন্তু আমরা খুবই আশাহত এবং খুবই আশঙ্কিত। না, আমরাও এই বিষয়গুলো আজকে আমি গণমাধ্যমে লক্ষ্য করলাম যে প্রধান উপদেষ্টার যে সফরে রোহিঙ্গা বিষয়ে তিনি বক্তব্য দিবেন। সেখানে রোহিঙ্গা পাশাপাশি অর্থনৈতিক যে চুক্তিগুলো, দুদেশের ইনভেস্টমেন্টের যে চুক্তিগুলো, এই বিষয়গুলো প্রাধান্য পাবে। বৈশ্বিক কিছু বিষয় আছে, সেগুলো এই সাধারণ পরিষদের যে ভাষণে তিনি সেগুলি উল্লেখ করবেন। পাশাপাশি যে 4টি দেশের সাথে ইন্ডিভিজুয়াল যে বৈঠকে অংশ নিয়েছেন, সেখানেও এই বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি। সেটি তিনি করবেন। আপনি যেমন প্রশ্ন তুলেছেন, আমরা জানি না এই রোহিঙ্গা বিষয়ে ফলাফল কি আসছে, এটি আসলে আমরা দেখব সরকারের কার্যক্রম। পাশাপাশি আন্তর্জাতিক মহল রোহিঙ্গা ইস্যুকে কিভাবে দেখছে, এখানে তারা আমাদের এখানে যে এক ধরনের অনেক দিন ধরে একটা রাষ্ট্র আসলে কতদিন বাহিরের নাগরিককে সংস্থান করতে পারে। ডক্টর ইউনূস সাহেবের যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তিনি যেভাবে উষ্ণ অভ্যর্থনা পান, তার ফলে আমাদের একটা আশা জন্মাইছিল। কিন্তু সত্যি কথা বলতে গেলে তিনি তো আজকে প্রায় 1 বছরের উপরে রাষ্ট্রপ্রধান, তার কিন্তু প্রতিফলন হয়নি। হ্যাঁ, তিনি জাতিসংঘের মহাসচিব আনছেন, তিনি মহাসচিব না খেয়ে রোজা রাখছেন, ভালো। কিন্তু একজন রোহিঙ্গাকে ফেরত গেছে, বা ফেরত না যাক, বলে ফেরত তো লম্বা প্রসেস, আলোচনার টেবিলে কি মায়ানমারকে বসানো গেছে, একটা আলোচনার অগ্রগতি হয়েছে? হয় নাই তো। তো এখন এই ধরনের প্রতীকী আবেগী বিষয় দিয়ে তো আসলে আমাদের কোনো সম্মেলনও করেছেন, অনেক কিছুই হয়েছে, কিন্তু কাজের কাজ কতদূর গেছে, চেষ্টা আছে তার, সেটা আমরা বলি, কিন্তু আসলে ফলাফল আমরা পাচ্ছি না। বিদেশি বিনিয়োগ কি আসছে? তাহলে কেন, আপনি কি মনে করছেন কেন হচ্ছে না? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রশাসনটা গত 15 বছরে যেভাবে দুর্নীতিপরায়ণ হয়েছে, যেভাবে আওয়ামীকরণ হয়েছে, সেখান থেকে বের না হইতে পারার কারণে রাষ্ট্র যেভাবে ফাংশন করার কথা সে ফাংশন করছে না। পদে পদে এই বিদেশি বিনিয়োগ বলেন বা কোনো শুভ আকাঙ্ক্ষাকে বলেন, পদে পদে বাধাগ্রস্ত করা হচ্ছে। অনেকগুলো আমরা দেখি না, যেগুলো দেখি সেগুলো আমরা দেখতেই পাচ্ছি না। এটি আমি স্বীকার করি, কারণ আমরা জানি যে ধরেন যেখানে প্রধান উপদেষ্টা সফরে দেখছেন বোধহয় মির্জা ফখরুল সাহেবকে কিভাবে টেনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ দেখছেন না, এটা কিন্তু সভ্যতার কথা না। তো প্রকাশ্যে যেমন এরকম করতে পারে, তো ভিতরে ভিতরে কি না করে সেটা আমরা কি করে বলি? যখন সরকারের অব্যবস্থাপনা এবং ব্যর্থতার, হ্যাঁ অবশ্যই সরকারের। এখন এই সরকারে যারা পরিচালনা করছেন, তারা আওয়ামী লীগকে যদি ওইভাবে নিতেন, নাৎসিদেরকে যেভাবে নেওয়া হয়েছে, যে ঝাড়ে বংশে আওয়ামী লীগকে সরায় দেওয়া, মুছে ফেলা, সেটা যদি করা যেত তাহলে এই প্রবলেমটা হইতো না। কিন্তু তা না করে যখন আওয়ামী লীগ একটা পথভ্রষ্ট দল, তারা হয়েছে আবার একটা নির্বাচন হবে, যখন এই মেথডে গেছেন তখন সব জায়গায় ভুলগুলো হচ্ছে। ধন্যবাদ। আমরা এর আগে দেখেছি যে 79 সালে যখন রোহিঙ্গারা বাংলাদেশে আসে, তখন জিয়াউর রহমান একটি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন, যে কারণে মিয়ানমার সরকার সেই রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। পাশাপাশি 91 সালে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াও একটা উদ্যোগে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয়েছিল। অর্থাৎ একটা গণতান্ত্রিক সরকারই একটা কঠোর পদক্ষেপ কিংবা একটা বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। এই ধরনের গণতান্ত্রিক না তো,
ধরেন জেনারেল জিয়া সাহেব কেন পারছিলেন, তিনি এর আগে কিন্তু পাকিস্তান আর্মিতে তিনি গোয়েন্দা সংস্থায় ছিলেন, মানে গোয়েন্দা ইউনিটে ছিলেন। তার মধ্যে একটা সবযত নেতৃত্বের জায়গা আছে। তিনি পার্শ্ববর্তী শক্তির সাথে কি করে ডিল করতে হয়, তিনি 65 যুদ্ধে ভারতের সাথে তিনি 12টা ভূমিকা আছে। ফলে তার নেতৃত্ব, খেমখারান যুদ্ধে, হ্যাঁ, তো ফলে তার নেতৃত্ব আমরা ডক্টর হিসেবে আশা করতে পারি না, সেটা আশা করা উচিত না। তার নেতৃত্ব বাংলাদেশের জন্য একটা, কিন্তু আমরা তো আরো বেশি আশা করেছিলাম, কিছু হয়নি। কারণ কি, ডক্টর ইউনূস সাহেব যে ধরনের নেতৃত্ব করে অভ্যস্ত, সেটা হলো একটা মানে সবাই খুব সভ্য, সবাই খুব ভালো, পরস্পর শ্রদ্ধা সম্মান আছে, এইরকম একটা পরিস্থিতি তিনি প্রতিষ্ঠান চালায় অভ্যস্ত। কিন্তু তিনি কোনো চ্যালেঞ্জের মুখে প্রতিষ্ঠান তিনি ভালো চালাতে পারেন না। আমরা কিন্তু গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে দেখছি, মামলার ক্ষেত্রে দেখছি, যখন শেখ হাসিনা তাকে চ্যালেঞ্জ করছে তখন কিন্তু তিনি গ্রামীণ ব্যাংকের নেতৃত্ব ঠিকমতো রাখতে পারেন নাই। যখন তাকে সবাই সম্মান করে, সবাই তাকে মেনে নেয়, তখন তিনি ভালো করতে পারেন। হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জের মুখে ডক্টর ইউনূস ভালো করেন না। এটা তার গ্রামীণ ব্যাংকে দেখা গেছে, আর রাষ্ট্র পরিচালনা তো আমরা দেখলাম। মানে আমরা ক্রিকেটে যে একটি বিষয় দেখি, অনেক ক্যাপ্টেন আছেন যারা চাপের মুখে আসলে ক্যাপ্টেন্সি করতে পারেন না, নিজেও ভালো ব্যাট করতে পারেন, অনেকটা সেরকমই। যাই হোক, আমরা আলোচনা এবার অন্য একটা বিষয় আলোচনা করতে চাই, পিআর পদ্ধতি। যে পিআর পদ্ধতি নিয়ে আপনারা এক ধরনের বলা চলে যে গই ধরেছেন। আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াত ইসলামী, পাশাপাশি এনসিপি অনেকটা সরে আসছে বলবো না, মানে তারা এখন কঠিন ভাষা হয়তো, হ্যাঁ, উচ্চ কক্ষে। এটি তো বিএনপিরও সেই প্রস্তাবনা আছে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে আপনারা দায়ী করছেন। আসলে পিআর পদ্ধতিটা কি বাংলাদেশের জন্য কি গ্রহণযোগ্য? আর যদি গ্রহণযোগ্য হয় বা বাংলাদেশের জন্য যদি সুইটেবল হয়, পারফেক্ট হয়, সেটি কেন? দেখেন, বাংলাদেশের মানে জুলাই অভ্যুত্থানে আমি আমাদের বিবৃতিতে বলেছিলাম যে জুলাই অভ্যুত্থানের রক্তের দায়বোধ থেকে পিআর প্রয়োজন। কেন? জুলাই অভ্যুত্থান কিন্তু শুধু হাসিনার পতন না, এটা হলো স্বৈরতন্ত্রের পতন, এবং আগামীতে বাংলাদেশে যখন স্বৈরতন্ত্র না আসে সেটা নিশ্চয়তার একটা চাহিদা ছিল জুলাই অভ্যুত্থানে। কিন্তু যে সংস্কার প্রস্তাবগুলো হলো, আমরা শুরু থেকে কিন্তু পিআরের কথা বারবার বলে আসছি, কিন্তু এখন যে বলছেন গো ধরা, এটা আমরা কিন্তু তখন ধরি নেই। কেন? আমরা চাইছিলাম যে যদি সাংবিধানিক সংস্কারগুলো হয়, তার মধ্যে একটা হলো প্রধানমন্ত্রীর এবং রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য আনা, প্রধান একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী না হইতে পারা, এনসিসি বা সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধানগুলো নিয়োগের ক্ষমতা বাইরে আসা, তারপরে 70 ক্লজটা সংশোধন হওয়া। এখন 70 ক্লজ সংশোধন হয়েছে, সেটা কিন্তু মানে আদতে কিছু সংশোধন হয় না। কারণ এখানে বলা আছে কি যে অনাস্থা ভোট, হ্যাঁ 70 অনুচ্ছেদ, অনাস্থা ভোটে সে বিপক্ষে যেতে পারবে না। আর অন্য কোনো বিলে বিপক্ষে যাবে, এটাকে বাংলাদেশের প্রেক্ষিতে সম্ভব? আমরা জানি বদরুদ্দোজা চৌধুরী কিন্তু প্রেসিডেন্সি গেছিল, ফলে 70 ক্লজেরও কোনো আসলে কোনো সংশোধন হয়নি। তো যখন দেখা গেল যে বাংলাদেশের সাংবিধানিকভাবে যে রাস্তা দিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হইতো, তার একটার কোনো সংশোধন আনা যায় নাই, তাহলে আগামী নির্বাচন হলে তো আবারও এমন একটা সরকার ক্ষমতা আসবে, তারা সাংবিধানিক নিয়মে তারা স্বৈরাচার হয়ে উঠবে। আমরা কি সরে দিতে পারি না। সেজন্য আমরা বলছি যে যেহেতু সংবিধান সংস্কারে আপনি স্বৈরতন্ত্র রাস্তা বন্ধ করেন নাই, তাহলে নির্বাচনী সিস্টেমে সেটা বন্ধ করতে হবে। পিআর এর অনেকগুলো সুবিধা, তার মধ্যে একটা হলো আমাদের স্বাধীনতার যে প্রধানতম একটা লক্ষ্য, মানবিক মর্যাদা, মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হয়। বর্তমানে কি হয়, 40% মানুষ পক্ষে ভোট দিছে, তার মানে কি 60% মানুষ তাকে চায় নাই, অথচ 40% মানুষের ভয়ে 60% মানুষের ভোটকে পচাইয়া সে রাষ্ট্র পরিচালনা করতেছে। স্বাধীন বাংলাদেশে একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সেখানে 60% মানুষের ভোট পচে যাচ্ছে, এর চেয়ে অন্যায় আর কি হতে পারে? অনিয়ম। এটা কি না গণতন্ত্র, না যুক্তিবোধ, কোনো সেন্সিতে হতে পারে না। সেজন্য আমরা চাই বাংলাদেশে একজন মানুষের ভোট পচা যাবে না, আর সেটা এনশিওর করার জন্যই পিআরটা আমাদের প্রয়োজন। এরপর হলো পিআর যদি হয়, অনেকে বলে যে সরকার আনস্টেবল হবে। বলি ভাই, সরকার আনস্টেবল হলে হোক, কিন্তু রাষ্ট্র আনস্টেবল না হোক। আমরা ইটালিতে দেখছি, ব্রিটেনে দেখি, বারবার সরকার পরে কিন্তু রাষ্ট্র স্টেবল। আর বাংলাদেশে সরকার স্থায়ী, মানে শেখ হাসিনা 15 বছর স্থায়ী, খুব ভালো না, রাষ্ট্র আনস্টেবল হয়ে গেছে। তো আমরা সরকার স্টেবল হোক না হোক, রাষ্ট্র আনস্টেবল না হয়, রাষ্ট্র যাতে আমরা না হারাই, সেজন্য আমরা পিআরটা চাই। এখন পিআর এর কিছু সমস্যার কথা যারা বলেন, তারা আসলে মানে সংসদ, এমপি এই ধারণাটা তারা জানেন না, বিগত 54 বছরের প্র্যাকটিসের কারণে। সংসদ সদস্যদের কাজটা কি? কাজ হলো আইন প্রণয়ন করা, রাষ্ট্রের নীতি প্রণয়ন করা, অর্থনীতি প্রণয়ন করা। সেদিন আমি সিজিএস এর একটা প্রোগ্রাম ছিলাম, তারা বাংলাদেশে অনেকগুলো থ্রেট সামনে আনছে, মানে বর্তমান যে বৈশ্বিক ব্যবস্থা, চীন, ভারত, আমেরিকা কেন্দ্রিক, এই ধরনের অর্থনৈতিক সমস্যা, আমাদের যে রপ্তানি পণ্য সেটা এক কেন্দ্রিক, আমেরিকা শুল্ক বাড়াইলে আমাদের যায় অবস্থা তৈরি হয়। তো এই যে জটিল পরিস্থিতিগুলো, এগুলো মোকাবেলা করবে কে? এমপিরা। কিন্তু বর্তমান সিস্টেমে বাংলাদেশ এমপি হয় কে? ধরেন ঢাকা 12-তে সব দল প্রার্থী দেবে, চাল বরাদ্দ দেয়, রাস্তা বরাদ্দ দেয়। প্রথম কথা হলো কি ভাই, ঢাকা 12-তে কাকে প্রার্থী দেবে? যে ভোট টানতে পারে। সে মূর্খ হইলে মূর্খই সই,
সে মাস্তান হলে মাস্তানি সই। এখন এই মূর্খ আর মাস্তান যখন এমপি হচ্ছে, সে আর ভূরাজনীতি বুঝবে কি, সে আর অর্থনীতি বুঝবে কি, সে তার আগে মাস্তানি করে। এমপি করে কি, স্কুলের হয়, সভাপতি হয়, সেটা আইন করা হয়। এমপির কাছে তো স্কুলের সভাপতি হওয়া না। এখন বর্তমান সিস্টেম যেটা হচ্ছে, আমাদের রাষ্ট্র পরিচালনায় একদল মানে অযোগ্য লোককে দিচ্ছে, যার ফলাফল আমরা কিন্তু বহন করছি। বৈশ্বিক যে জটিলতা রাজনীতির, সেখানে আমরা পিছিয়ে পড়ছি। পিয়ার যদি হয়, সে জিনিসটা হবে না। এখন অনেকে বলবে যে অনেকে কালকে বলেন যে ভোট দিব সন্দ্বীপে, এমপি হবে কোথায়, কি মালদ্বীপে বা কুড়িগ্রামে। ভোট দিব 14 গ্রামে, এমপি হবে এই কুড়িগ্রামে। আমি বলি যে না, পিয়ার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে একটা হলো জেলা ভিত্তিক পিয়ার। হ্যাঁ, জেলা ভিত্তিক পিয়ার হইলে আপনি 14 গ্রামে ভোট দিলে এমপি 14 গ্রামেই থাকবে, এমপি বাইরে যাবে না। আর তো এই হলো পিয়ার বাংলাদেশের জন্য। বললাম তো, স্বৈরতন্ত্রকে রক্ষা পাওয়ার জন্য এবং আগামী রাষ্ট্র পরিচালনা দক্ষ নেতৃবৃন্দ আনার জন্য, নির্বাচনে কালো টাকা পেশি শক্তি সেটাকে রোধ করার জন্য পিয়ার জরুরি। এবং সবচেয়ে বড় কথা হলো, মানুষের ভোটের অধিকার, ভোটের মর্যাদা রক্ষা করার জন্য পিয়ার জরুরি। ধন্যবাদ। আজকে দেখলাম আমরা বিএনপির মহাসচিব, তিনি বললেন যে পিয়ার পদ্ধতি স্বৈরতন্ত্রের দরজা খুলে দেবে। আপনি তো বললেন যে পিয়ার না হলে বরঞ্চ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়। এখন মির্জা ফখরুল সাহেব খুবই সম্মানিত মানুষ, প্রবীণ রাজনীতিবিদ। তিনি যত বছর জেলে ছিলেন, যত দিন, এটা আমার প্রতি শ্রদ্ধা আছে। তিনি কোন যুক্তি বলছেন আমি জানি না, কিন্তু পিয়ার হলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হবে, এটা মনে হয় পিয়ারের সবচেয়ে কড়া সমালোচক বলে না। পিয়ারের বিরুদ্ধে সমালোচনা দুইটা, একটা হলো পিয়ার হলে সরকার আনস্টেবল হবে, আর একটা হলো স্থানীয় মানুষ তার নেতা পাবে না। দুইটার অ্যান্সার কিন্তু আমি দিয়ে ফেলছি। স্থানীয় মানুষের নেতা কিন্তু এমপি না, স্থানীয় মানুষের নেতা হলো স্থানীয় সরকারের যারা প্রতিনিধি, তারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ফলে কিন্তু ফখরুল সাহেব কোন সেন্সে বলছে আমি জানি না, কিন্তু পিয়ারের কড়া সমালোচক এটা বলে না যে পিয়ার আসলে ষড়যন্ত্র আসবে। ধন্যবাদ। আমরা জানি এখন যে পরিস্থিতি বিরাজ করছে, নভেম্বর বা ডিসেম্বরে হয়তো শিডিউল চলে আসবে, নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। তাহলে এর মধ্যে যদি রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলোতে সমঝোতায় আসতে না পারে, সেখানে আবার জুলাই সনদের কথাও বলা হচ্ছে যে জুলাই সনদ দেওয়া হবে। জুলাই সনদ দিলেই বা কি হবে? একদিকে আমাদের নির্বাচনী যে ট্রেন্ড, সেটি চালু হতে আমাদের অলরেডি নির্বাচনী কার্যক্রমের মধ্যে ঢুকে গেছেন, নির্বাচন কমিশন ঢুকে গেছে, এটা ঠিক আছে। কিন্তু নভেম্বর বা ডিসেম্বরে তফসিল ঘোষণা করবে, অন্যদিকে জুলাই সনদে আদৌ কি হচ্ছে বা হবে, এটিও তো সাধারণ মানুষ এখনো স্পষ্ট না। তো সবকিছু মিলিয়ে আসলে নির্বাচন নিয়ে একটা শঙ্কাও মানুষ করছে, অনেকেই করছে। দেখেন, আসলে আমরা কথাটা বলবেন যে আমরা নির্বাচন বিরোধী। এই নির্বাচন হ্যাঁ দরকারটা কি? মানে পুরাতন বন্দোবস্তের নির্বাচনে আমরা তো ফ্যাসিস্ট হাসিনা পাইছি। পুরাতন নির্বাচনে সত্য কথা বলতে গেলে 2006-এ আওয়ামী লীগ কি চেষ্টা করে নাই নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য? করছে তো। মানে কথাটা শুনতে খারাপ, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যে প্যারাডাইম, মানে রাজনৈতিক দলের গঠনিক প্রক্রিয়া, নেতৃত্ব বাছাই, রাজনীতি করার মোটিভ, রাজনৈতিক দলের মেজাজ, চরিত্র, সব কিছুতে বিএনপি আর আওয়ামী লীগ একই ধরনের। এবং আমাদের নির্বাচনী কাঠামো, সেই যে আমাদের বর্তমান বিদ্যমান রাজনৈতিক চরিত্র, মেজাজ, সেটাকে রক্ষা করার জন্য নির্বাচনী কাঠামো। এখন সত্যি বলতে কি, এই নির্বাচনে এমপি বাছাই হয় না, বরং 300 আসনে 300 জন ঠিকাদার, ভালোবাসায় বললে, অথবা 300 জন মাস্তান, 300 জন তৈরি হয়। এখন এই নির্বাচনকে লাভটা কি? এটা কি ঢালাভাবে বলা যায়? প্রায় আপনি বিগত আমাদের সংসদ নির্বাচনগুলো যদি দেখেন, তার মধ্যে কয়জন আসলে সংসদ সদস্য হওয়ার মতো, কয়জন আসলে রাজনীতিবিদ, দেখবেন সবই কিন্তু ব্যবসায়ী। তার ব্যবসায়িক স্বার্থ রক্ষা করতেছে, এলাকায় স্বার্থ রক্ষা, মানে এলাকায় এসে মাস্তানি করে বড় লোক হতেছে। এমপিদের সম্পদ যে হারে বাড়ে, 1-2 গুণে না, 1000 গুণে বাড়ে। এটা কেন বাড়ে? মানে ওই এলাকার তার ঠিকাদারি তার। আপনি বাংলাদেশের যে কোনো এলাকার এমপিকে, মানে এমপি যখন হয়, তার বাইরে কোনো কর্মকাণ্ড করতে পারেন না। আমি কেরানীগঞ্জে থাকি, কেরানীগঞ্জে ওই এক সেফটি বালি ফেলতে গেলেও সেখানে শাহিন চেয়ারম্যান আর হলো ওই যে কি দীপু, তাকে টাকা দিতে হইতো। এটা তো সারা বাংলাদেশের চরিত্র। তো সেইখানে এই ধরনের নির্বাচন হয়ে বা লাভ কি? আমরা কি আর নতুন এক দল আমরাই পাবো, ঠিকাদার পাবো? সেজন্য আমরা চাই যে নির্বাচন ভালো করে হোক। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাই যে নির্বাচন হোক, কারণ এখন যারা সরকার চালাচ্ছে তাদের যে ভাবগতিক, তাদের যে সক্ষমতা, এটা আসলে ভালো না। সেজন্য আমরা চাই নির্বাচন হোক, তবে আমরা পিয়ারের জন্য লড়াই করে যাব। শেষ পর্যন্ত যদি পিয়ার না হয়, পিয়ারের যদি ঐকমত্য না হয়, তাহলে আপনারা নির্বাচনে যাবেন? এটা সময় বলে দেবে। মানে এখনো আপনারা সিদ্ধান্ত নেননি, নাকি এটি একটি কৌশল? না, আমাদের বিএনপি যেমন বলছে, ইঙ্গিত করছে যে এটি আসলে পিয়ারের বিষয় না, এটি আসলে মানে অন্য বিষয়, কি ইঙ্গিত দিচ্ছে। ওনা বলবো যে বিএনপি থেকে আমরা আসন থেকে, অনেকে বিশ্লেষণ করছেন যে আসন বন্টন বা কে কত আসন পাবে। বাংলাদেশের রাজনীতি যদি মাঠ পর্যায়ে কেউ থাকে,
তাইলে বরং আমি বলবো বিএনপির উচিত ইসলামপন্থীদের সাথে নেগোসিয়েশনে আসা, যে আপনার কয়টা আসন ছাড়বো বিএনপিকে। মানে আসনের জন্য বিএনপির কাছে ইসলামপন্থীতে যাওয়া লাগবে এটা না, বরং বিএনপির ইসলামপন্থী নেগোসিয়েশন আসা উচিত। ফলে আমাদের কোনো কারোর সাথে ওই ধান্দা নাই। আমরা চাচ্ছি যে বাংলাদেশটা সত্যিকার অর্থেই, আর বারংবার বলি, বিএনপির একটা বলেন যে তাদের 90% ভোট আছে, পিআর করেন, পিআর করে আপনি 100-270টা আসন নেন, রাষ্ট্র ছাড়া আমার না নাই তো, আপনার জনসমর্থন লাখ লাখ, আপনি পিআর দেন, সমস্যা নেই তো আমার। কিন্তু আপনি পিআর দিয়ে চান না কেন? সমস্যাটা আমি এটা বুঝি না, পিআর সমস্যাটা কি? পিআর হইলে জনমতের শতভাগ প্রতিফলন হয়, তাহলে দেখেন পিআর না হলে সমস্যা কি? বিগত নির্বাচনগুলোতে ভোটে 4-5% এদিক সেদিক হওয়ার কারণে এই আসনে কিন্তু অনেক বড় ধরনের হেরফের হয়েছে। তো বিএনপি পিআর দিক দিয়ে তারা 100% ভোট পায়, 300 আসন নিক বিএনপি, একটা কথা আমরা কোনদিন বলবো না। আর তারও আগে পিআর এর পক্ষে তো বিএনপি স্পষ্ট করেছে যে ছোট দলগুলো অনেক বেশি আসন পাবে। ছোট দল মানে কি? ছোট দল মানে কি? এটা বিএনপির দাবি যে ছোট দলগুলো অনেক বেশি আসন পাবে, যেটা তারা এই ধরনের মানে যেই কথায় বিএনপি ছোট দল বলে সেই কথা বিএনপি ছোট দল 18তে মাত্র 6টা আসন পাইছে, হ্যাঁ ওটাকে বিএনপি ছোট দল বলবো? আমরা তো যার দল হিসেবে ইসলামী আন্দোলন ইলেকশন করার পরে একটা আমরা ভালো নির্বাচন পাই নাই। আমরা 8-এ প্রথম দলগত নির্বাচন করছি, 14-তে 24-এ যাই নাই, 18-তে গেছি। হ্যাঁ এর ভিত্তিতে আমি যদি ছোট দল হই তাহলে বিএনপি তো ছোট দল। 18তে আসন পাইছে কয়টা? 6টা। আর একটা হলো পিআর এ পাওয়া আসন, বেশ রুবিন ফারহানা তো পিআর এ পাওয়া আসন। হ্যাঁ ওই সংরক্ষিত আসন, সংরক্ষিত না পিআর এ পাওয়া একই কথা। হ্যাঁ ওটা তো পিআর পদ্ধতিতেই হতো। ওনারা বলে যে পিআর নাকি খায় না মাথায় দেয়, পিআর বাংলাদেশে নাই, পিআর ছিল তো। রুবিন ফারহানার সহ তো পিআর এর ইলেকশন, নারী সংসদ সদস্যদের পিআর পদ্ধতিতেই মূলত নির্বাচন করা। পিআর থাকে বাংলাদেশে। হ্যাঁ সেটা তো আমরা নারীদের জন্য আলাদা বিবেচনা করার জন্য নারী, তার মানে পিআরটাই হওয়া উচিত, সব মানুষের মতে প্রতিফলন আসুক রাষ্ট্র পরিচালনায়। তা এই পরিস্থিতিতে আসলে একটা সংঘাতময় পরিস্থিতি যদি তৈরি হয় অনৈক্যের অভাবে, 5 আগস্টের পরে রাজনৈতিক যে একটা ঐক্য দেখা দিয়েছিল, সবাই এক জায়গায় বসার এবং একটা ঐক্যমত তৈরি হয়েছিল, বারবার আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা তিনি রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা সংকট আসলেই সবাইকে নিয়ে বসে একটা ঐক্যমতে পৌঁছতেন, কিন্তু এই নির্বাচনের আগে সেই ঐক্যমত কি হবে? আপনার কি মনে হয়? আমি একটা কথা বলি যে সব রাজনৈতিক দলের তো ছাড় দেওয়ার একটা মানসিকতা দরকার আছে। বাংলাদেশ বর্তমানে রাজনীতিতে অনেক, সেই কোন জায়গাটায় সব রাজনৈতিক দল এসে মিলিত হবে বা ছাড় দেবে সেটি তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। হ্যাঁ আমি বলি বাংলাদেশের রাজনীতিতে এখন একটা খুব ভালো একটা সুবাতাস বইছে। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ প্রচুর আছে, রাজনীতির সঙ্গে কথা বলি, পরস্পরের সম্পর্কে অনেক কথা বলি, কিন্তু ফ্যাসিবাদের বিপক্ষে সবার একটা সুন্দর ঐক্যমত আছে। বাংলাদেশে যদি আবার কোনো একটা সম্ভাবনা দেখা দেয় যে ফ্যাসিবাদ আসবে, দেখুন সব আমরা এক কাতারে, ফলে এই জায়গাটা ভালো। ফলে আপনি এমন কোনো আশঙ্কা নাই যে রাজনৈতিক দলগুলো অনেক কোনো আসলে মতের ভিন্নতা, এটার কারণে বাংলাদেশ আবার কোনো জায়গায় পড়বে, খারাপ জায়গায় পড়বে, এটা হবে না ইনশাল্লাহ। আমি এই ঐক্যমতটা থাকলে আসলে আশঙ্কার জায়গাটা থাকে আছে, সবার মধ্যেই ঘনিষ্ঠ বোঝাপড়াটা আছে এবং সবাই চায় যে ফ্যাসিবাদ না আসুক। না আসার পক্ষে বিএনপি মনে করছে ওইভাবে ফ্যাসিবাদ আসবে না, আমরা মনে করছি ওইভাবে ফ্যাসিবাদ আসবে না, কিন্তু মূল লক্ষ্য কিন্তু ফ্যাসিবাদ না আসা। এমন কোনো সম্ভাবনা যদি দেখা যায় ফ্যাসিবাদ ঢুকতেছে, দেখবে যে আবার সবাই সেই 5 আগস্ট ফেরত আসছে, সবাই এক কাতারে। যদি আওয়ামী লীগ তো রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ হলো, কিন্তু জাতীয় পার্টি যদি নির্বাচনে যেতে চায় কিংবা জাতীয় পার্টিকে যদি নির্বাচনে ইনভাইট করা হয়, সেক্ষেত্রে আসলে আমরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানাইছি। নিষিদ্ধ বলতে তাদের বিচার হইতে হবে, বিচারকালীন তাদের নিষিদ্ধতা, এরপর বিচারের পর যা হবে তাই। আমরা বিচারহীন নিষিদ্ধ করতে বলি না, কিন্তু বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ রাখতে হবে। কারণ দেখেন আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে কোনো ধরনের কোনো পার্থক্য নেই। তাহলে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করা যায় তাহলে জাতীয় পার্টিকে কেন যাবে না? এখন এই জায়গায় আসলে বিএনপি নেতৃবৃন্দ যেটা মির্জা ফখরুল সাহেব বারবার বলেন যে ইনক্লুসিভ, এখন আমি ইনক্লুসিভনেস করতে গিয়ে আমার ঘরে কি আমি একজন চোরকে, একজন ডাকাতকে, খুনিকে আমি জাগাইতে পারি? বলে এখানে 50 জন মানুষ আছেন, এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ ইনক্লুসিভনেস ঢুকাইয়া আমি একজন ডাকাত যে আমাকে ছুরি মেরে গেছে আমার পাইলে ছুরি মারবে, এটা তো ইনক্লুসিভনেস না। তখন ওনারা, আমি বারবার যেটা বলি যে ওনারা আওয়ামী লীগকে অন্যভাবে বিবেচনা করছেন। এখানে একটা কথা আমি বলি না যে প্যারাডাইম শিফট, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক প্যারাডাইম, সেই প্যারাডাইমে বিএনপি আর আওয়ামী লীগ একই প্যারাডাইমে তারা ওন করে বা তারা থাকে। যদি আওয়ামী লীগ বাদ যায় তাহলে প্যারাডাইম ভেঙে যায়, আর প্যারাডাইম ভাঙলে বিএনপি স্বয়ং অপ্রাসঙ্গিক হয়ে যায়। বিএনপির সামনে একটা ভয়ঙ্কর রকম একটা মানে বিপদ, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের যে প্যারাডাইম, সেই প্যারাডাইম ভেঙে যায়, আর ভেঙে গেলে তারা অপ্রাসঙ্গিক হয়ে যায়, কারণ তাদের নিজেদের স্বার্থেই তাদের জাত শত্রুকে আবার তারা রিভাইভ করতে চায়। আমি বলবো যে এটা বিএনপি নেতৃবৃন্দের ভুল, এবং বিএনপিতে প্রচুর তরুণ নেতৃবৃন্দ আছে, তারা ওই প্যারাডাইম থেকে বেরিয়ে আসা উচিত। রাজনীতি করার মোটিভটা কি? বিএনপিতে রাজনীতি করে সবাই বলে চাঁদাবাজি করা, সবাই না ধরেন অধিকাংশ চাঁদাবাজি করা, এলাকায় একটা পাওয়ার এক্সারসাইজ করা। ওইখান থেকে বেরিয়ে আসা আমরা ইসলামপন্থী যে রাজনীতিটা করি, আমরা কেউ ব্যক্তিগতভাবে পাওয়ার এক্সারসাইজ করার রাজনীতি করি না। আমরা চাই যে মানুষের ভালো হোক, মানুষের ভালো আমার কি, মানুষের ভালো আমি পরকালে পাবো। আমাকে আল্লাহ খলিফা হিসেবে পাঠাইছেন,
মানুষের কল্যাণ করার জন্য পাঠাইছেন। এই যে আমার একটা পরার্থতার মোটিভ, এই মোটিভে যদি বিএনপি আনতে পারে তাহলে আমি মনে হয় আমার চেয়ে বিএনপি ভালো করবে, কারণ বিএনপির অতীত অভিজ্ঞতা আছে। কিন্তু বিএনপি সেই মোটিভ আছে, ফলে আমার চেয়ে বিএনপি ভালো করার কথা। ইসলামে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেয়ারকুম ফিল জাহিলিয়া খেয়ারকুম ফিল ইসলাম, মানে জাহিলি যুগে যে ভালো যোদ্ধা খালিদ বিন ওয়ালিদ, সে ইসলাম গ্রহণ করার পরেও কিন্তু সে ভালো যোদ্ধা। ফলে বিএনপি যদি এই কৌশলটা সে ভালো জানতো, ফলে এই প্যারাডাইম যদি আসে বিএনপি, তাহলে আমার মনে হয় বিএনপি আমাদের চেয়ে ভালো করবে। কিন্তু বিএনপি সেটা ছাড়তে পারছে না, সেজন্য আসলে হতাশ হইতে হয়। বিএনপি সেটা ছাড়তে পারতো, বাংলাদেশ একটা অন্য মাত্রায় চলে যেত। জুলাই আগস্টের পরে একটা ভিন্ন মাত্রা বাংলাদেশ যাইতো, এখন সেই মাত্রাটা আমরা যাইতে পারতেছি না আর কি। না এখন তাহলে আপনার বিএনপি এবং সরকার এদের প্রতি সামনে নির্বাচন, এই পিআর ইস্যু সবকিছু মিলে আহ্বান কি থাকবে সরকার এবং বিএনপি? আমি বলবো যে প্রশাসনের যারা এখনো আওয়ামী মনস্ক আছে তাদেরকে দ্রুত প্রশাসন থেকে সরাইতে হবে, আর সরকারকে শক্ত হইতে হবে। কারণ যে রাষ্ট্র সম্পর্কিত একেবারে আদি যে ধারণা, সে ম্যাকিয়াভেলি যে ধারণা, এটা একটা থাকে লেভিয়াতন থাকে, তাকে কিন্তু অনেক বড় করে আঁকা হয়েছে, সবার উপরে সে শক্তিশালী। এটা তো শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেছে না, কিন্তু এটা কিন্তু মানে ধরেন রাষ্ট্র সম্পর্কিত প্রাথমিক ধারণা যেটা ম্যাকিয়াভেলি, সেখানে কিন্তু এটা আছে। রাষ্ট্র হয়তো হয় শক্ত, সে ন্যায়ের পক্ষে শক্ত অবস্থান নেবে, কিন্তু এই সরকার কোনো জায়গায় শক্ত হইতে পারতেছে না। এটা আমাদের জন্য আসলে খুব মানে প্রবলেমেটিক। রাষ্ট্র শক্ত না হলে তো অপরাধীরা চান্স নেবেই। এই যে আজকে এখানে মিছিল হয়, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা আবার দেশে ফেরা শুরু করছে, এলাকায় ফেরা শুরু করছে। এটাকে প্রতিরোধ করতে না পারলে তো বিষয়টা তো আর মানে আওয়ামী লীগ আর আমাদের বিষয় না, বিষয় হলো যারা ফ্যাসিবাদ তৈরি করছে এবং একজনের মধ্যে কোনো অনুশোচনা নাই। আমি এই 5 আগস্টের পরে আওয়ামী লীগ করা ডক্টর, প্রফেসর, রিক্সাওয়ালা, শিক্ষিত বহু জনের সাথে কথা বলছি, তাই বিশ্বাস করেন একজনের মধ্যেও কোনো একজনের মধ্যেও না। কি অবাক কাণ্ড! তো সেই আওয়ামী লীগকে কেমনে করে আমরা চান্স দিই? না, সে ভুল হইতে পারে, কিন্তু প্রশাসন থাকবে তো একেবারে সে এদেরকে আমরা কি করে আমার পুনরুদ্ধারের চেষ্টা। এই জায়গাটা মোকাবেলা করার জন্য একটা জাতীয় ঐক্যমত দরকার। এই জন্য সেই ঐক্যমত তো বিএনপিকে আমরা সাথে পাচ্ছি না। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না। তারা যদিও ফখরুল সাহেব সেটাকে অস্বীকার করছেন, আমার একটা নিউজ পেপারে ভাইরাল হয়ে গেছিল যে তিনি আওয়ামী লীগকেও চান নির্বাচন। না, ভারতীয় একটা পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেছে, প্রতিবাদ করেছেন যে আমার কথা ধর সেটা বলে নাই, কিন্তু জাতীয় পার্টিকে তা নিষিদ্ধ কেন চান না? যদি বিচারের পরে জাতীয় পার্টি ভালো হয়ে আসে সমস্যা নেই তো। কিন্তু আনিসুল ইসলাম মাহমুদ সাহেব তিনি এখন বড় গলায় সামনাসামনি করে বসেন। আনিসুল ইসলাম মাহমুদ সাহেব আর হাসান মাহমুদের পার্থক্যটা কি? দুইজনই সরকারের এমপি। তো হাসান মাহমুদ সাহেব পালায় গেলে আনিসুল মাহমুদ সাহেব কোন সাহসে, কোন যুক্তিতে তিনি বাংলাদেশে তিনি মানে সাংবাদ সম্মান করতে পারেন? তো এইগুলো তো কেন করছেন আমরা সেটা বুঝি না। এই জায়গায় যে বিএনপি সাথ দেয়, আমি বলি যে আমাদের চেয়ে কিন্তু বিএনপি বড় বিরোধী। সর্বোপরি বিএনপির প্রতি আহ্বান কি? বিএনপির এই সংকট, বিএনপির প্রতি আহ্বান হবে যে ভাই বাংলাদেশ পন্থী হন। আমরা বুঝি যে ক্ষমতা চালাইতে গেলে তারা কি পাকিস্তান বা ইন্ডিয়ান পন্থী না, তারা ক্ষমতাপন্থী। তারা ক্ষমতা চালানোর জন্য তাদের অনেক শক্তির সাথে তাদের নেগোশিয়েট করতে হয়, এটা আমরা জানি ভাই। হ্যাঁ, আমাদের হয়তো মানে সরাসরি অভিজ্ঞতা নাই, কিন্তু এটা বুঝি যে রাষ্ট্র চালাতে অনেকগুলো নেগোশিয়েট করতে হয়। কিন্তু একটা জায়গায় মজবুত থাকেন। দেশ যখন আমরা স্বাধীন করছি 5 আগস্টের, কিন্তু আমরা সব কিছুকে উপেক্ষা করে আমরা হাসিনা তাড়াইছি। এখনো সব কিছুকে উপেক্ষা করে আপনি বাংলাদেশের স্বার্থ এটা আগে দেখবেন যে শক্তিগুলো এখন আপনাকে প্রেশার ক্রিয়েট করছে তারা আপনার সাথে নেগোশিয়েট করবে। কিন্তু তা না করে অমুকের সন্তুষ্ট রাখতে হয়, অমুককে এটা করতে হয়, সেটা করতে যদি আওয়ামী লীগকে কোনো সুযোগ কেউ দেন, আমি বলি প্রথমে হয়তো নাহিদদের ফাঁসি হবে, কিন্তু ফাঁসি যে কজন হবে সেখানে বিএনপি নেতৃবৃন্দের নামই বেশি আসবে। হ্যাঁ, কারণ ক্ষমতার প্রশ্নে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিপক্ষ বিএনপি, আমরা কিন্তু অতটা প্রতিপক্ষ না। ফলে বিএনপিকে আত্মঘাতী না হইতে আমরা বলবো। আর সেজন্য সাহস করে, হিম্মত করে 5 আগস্টের আগে যেভাবে আমরা সবকিছু উপেক্ষা করে হাসিনা তারাও এখনো সবকিছু উপেক্ষা করে হাসিনার পুনরুত্থান ঠেকাও, এটা যদি করা যায় তাহলে মনে ভালো করবে। আর নাহলে বিএনপি একটা চোরাবালিতে পড়তে যেতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়েছেন আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে। যে আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আমাদের কথা বলার সুযোগ দেন, সেটা আপনাদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো আমরা শেষ করব। তার আগে আমরা বলে যেতে চাই যে আমরাও সবাই একটি ইতিবাচক পরিবর্তন চাই, একটি রাজনৈতিক ঐক্য চাই। কেননা আমরা চাই না আর কোনো ফ্যাসিবাদের জন্ম হোক এই বাংলাদেশে। কেননা বারবার এই যে রক্তপাত, এই যে উত্থান পতন, এগুলো আসলে কারোরই কাম্য নয়। রাজনীতি যদি মানুষের উন্নয়ন কিংবা ভালোর জন্য হয় তাহলে আগামী দিনে সেটি হওয়া উচিত, এবং এই বিষয়টি প্রত্যেক রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের মাথায় রাখা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।